শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। আগামীকাল থেকে 12 বছরের বেশি শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে। তবে প্রথম দিন শুধু রাজধানীর আইডিয়াল স্কুল কেন্দ্রে টিকা দেওয়া হবে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে রাজধানীতে একটি বইয়ের প্রকাশনী উৎসব শেষে তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকার 8টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের 21 জেলায় দেওয়া হবে ফাইজারের টিকা। স্কুল থেকেই টিকার জন্য নিবন্ধন করা হচ্ছে। স্কুলগুলো এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বরের তথ্য উপাত্ত। কেন্দ্রগুলো কাছাকাছি রাখার সুপারিশও করা হয়েছে। অনলাইনে নিবন্ধন করতে হবে, যেটা তাদের জন্ম নিবন্ধন দিয়ে, সেটা আমরা তাদেরকে ব্রিফিং দিচ্ছি, তারা যেন সহজে করতে পারে সেটা সহজভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি। বড়রা যেমন সহ্য ক্ষমতা আছে, ওদের সহ্য ক্ষমতাটা বড়দের মতো এখনো তো অর্জন হয়নি। আসলে এসি রুম চাচ্ছেন, যে এসি রুমে বসে যাতে টিকাটা দেওয়া যায়। আমাদের ভলান্টিয়াররা যেমন কাজ করবে, শিক্ষকরা যেমন কাজ করবেন, তেমনি আমরা আশা করব যে অভিভাবকদেরও আমরা সব রকমের সহযোগিতা পাবো। এদিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাউসি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন কেন্দ্রে শিক্ষার্থীরা টিকা নেবে তা রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নম্বরের মেসেজে জানিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন না হয়, তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। করোনা পরিস্থিতিতে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সাথে দেখা হওয়ার পাশাপাশি ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে প্রাণের উচ্ছ্বাস। তারা জানান, ক্যাম্পাস বন্ধ থাকায় বিঘ্নিত হয়েছে লেখাপড়া, তৈরি হয়েছে সেশন জট। তবে শিক্ষকরা বলছেন, শিক্ষা কার্যক্রমে যে বিঘ্নের সৃষ্টি হয়েছে তা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন তারা। এর আগে গত 18 অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের 5টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় 6 কর্মচারীকে আটক করেছে সিআইডি। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে বেলা 12টার দিকে মন্ত্রণালয়ের নিচতলায় অতিরিক্ত সচিব মোহাম্মদ সাদাত হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্যপাত্র সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ সময় অন্তত 13 জনের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলিনুর জানান, পুলিশ ও সিআইডি বিষয়টি তদন্ত করে দেখছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা করছেন। এদিকে অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন। খোয়া যাওয়া নথির মধ্যে আছে বিভিন্ন মেডিকেল কলেজের ক্রয় সংক্রান্ত একাধিক প্রকল্পের তথ্য। জোসেফ ভাই হলো আপনার বুধবার দিনে হলো ডাক ফাইল ক্যাবিনেটে রাখছে। বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় সে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে খোলার পর দেখা যায় ফাইলটা নাই, 17টা ফাইলই নেই। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব তদন্ত, যেটা তদন্তের একটা অংশ। আমরা গত বৃহস্পতিবার জানতে পারি, দুপুরের দিকে জানতে পারি যে আমাদের উন্নয়ন শাখার অফিস রুম থেকে কিছু ফাইল মিসিং হয়েছে। অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং পরবর্তী নির্বাচনে জয়ের চক্রান্ত এটি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকার বিরোধী আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই সাম্প্রদায়িক হামলার সাথে বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে। আলোচনায় অন্যান্য নেতারা আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের লক্ষ্য অর্জনের আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীনদের মদতপুষ্টরা। দাম কমাতে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার। অস্ত্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে, তাদেরকে তারা রুখে দিতে চায়। বিএনপি যখন এটা ডাকবে, তখন অন্যান্য দল, সাধারণ মানুষ যে আস্থাটা পাবে, সেটা আমি বা আমার মতো পরিসরের দল ডাকলে পাবে না। করতে পারি না কাজ, সদা ভয় সদা লাভ, এই জায়গা থেকে আমরা সরে এসে আমাদেরকে সামনে এগোতে হবে। পিছনের তাকানোর আমাদের আর সময় নাই। ইরাকের অপেক্ষায় আছে, ইরাক পেলে পরে
এমন আন্দোলন হবে এই সরকারের তক্তে দৌড় ভেঙে তছনছ হয়ে যাবে। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি রাজনীতিতে নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি। বলেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারায় বিএনপির বড় ব্যর্থতা। গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পায়নি তারা। হঠকারী রাজনীতি ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভুল থেকে শিক্ষা নিতে না পারাটাই বিএনপির বড় ব্যর্থতা। ভুল থেকে শিক্ষা নেয়ার সৎ সাহস আছে বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা পাল্লা এখনো অনেক ভারী। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ এখনো আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না। ৭১-এর পরাজিত শক্তিরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চট্টগ্রামের জে.এম. সেন মিলনায়তনে সার্বজনীন বৌদ্ধবিহার আয়োজিত কঠিন চিবরদান উৎসবে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচনকে ঘিরে দেশ অস্থিতিশীল করতে চায় এই চক্রটি। এদের প্রতিহত করে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ধর্মের নামে অরাজকতা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারাও বক্তব্য রাখেন। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএফডিসির সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠন। ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে সবাই থাকি মিলেমিশে স্লোগানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনগুলো। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সাম্প্রদায়িকতার নামে যারা শান্তিপূর্ণ বাংলাদেশ অশান্তি তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ বিভিন্ন স্থানের সাম্প্রতিক হামলা পূর্ব পরিকল্পনার জের বলে মনে করেন তারকারা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের বিচার দাবি করেন তারা। আজকেও আমাদের প্রতিবাদ ওইটাই যে যাতে দেশটা সমৃদ্ধি বজায় থাকে। আমাদের এই মেসেজ যে আমরা সবাই মিলেমিশে থাকবো এবং এইসব শত্রুদের থেকে সাবধান থাকবো। এটা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত, দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত। এটা রুখতে হবে। সবাই মিলেমিশে কিন্তু আমাদের এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, সেই ব্যাপারটি যেন সারা জীবন থাকে। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি শোভাযাত্রা সমাবেশ, যেখানে যোগ দেন সব ধর্মের মানুষ। পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে হুইপ বলেন, কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে তৎপর, তাদের প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে রাউজান আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এবং রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামি পক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এই আদেশ দেন। একই সঙ্গে 25 নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। 2019 সালের 27 অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় তার বিরুদ্ধে 12,27,95,754 টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। 2019 সালের 30 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব। এরপর গুলশান বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে 29 লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। মাদক মামলায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বারবার রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিচারিক আদালতের 2 বিচারক। এ বিষয়ে আদেশের জন্য 25 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরের পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা চান ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় 28 সেপ্টেম্বর 2 বিচারককে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। মুচলেকা দিয়ে জামিন পেলেন ক্রিকেটার নাসির, তামিমা সহ 3 জন। সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করার অভিযোগে মামলা হয়।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। তাদের সাথে তামিমা সুলতানার মা সুমি আক্তার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। গত 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। নাসির, তামিমা সহ 3 আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান। এরপর মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত জাহান 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত তাদের 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই ভালো লাগতেছে জামিন পেয়ে। 16 সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে, বাট এটা পোস্টাল যেটা এটা ঠিক মতন তার স্বামী বলতেছেন এটা সার্ভ হয় না। এই সার্ভের দায়িত্ব এটা তনিমান নয়, এই তামিমার কোনো এখানে কোনো তার অপরাধ ছিল না। ডাক বিভাগের যে রসিদ দেখিয়েছে, সিল দেখিয়েছে যে এর মাধ্যমে এই ডিভোর্সের নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছে, রাকিবের কাছে গিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগ জানালো এরকম কোনো রসিদ তারা কখনো ইস্যু করেইনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরের সম্মেলন ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী। সকাল 9:20 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা 2:45 স্কটল্যান্ডের গ্লাসগোয় পৌঁছানোর কথা রয়েছে। আজ থেকে গ্লাসগোয় শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া যোগ দিচ্ছেন শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, সংস্থাগুলোর পরিচালক, মহাসচিব। কার্বন নিঃসরণ শূন্যের কোথায় নামিয়ে আনার নেট জিরো প্রকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য। একই সাথে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখাও অন্যতম চ্যালেঞ্জ। উষ্ণতা বৃদ্ধির হার জাতিসংঘ বারবারই সতর্ক করছে ধনী দেশগুলোর জন্য এটাই প্রতিশ্রুতি পূরণের শেষ সুযোগ। অন্যথায় চলতি শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বাড়বে 2.7 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে দ্রুত হারে গলবে বরফ, ডুবে যাবে অপেক্ষাকৃত নিচু এবং দরিদ্র দেশগুলো। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতারা সম্মত না হলে দেখা দেবে জটিল ভূরাজনৈতিক সমস্যা। অর্থনীতি পুনরুদ্ধারে ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে পৌঁছালো G20 জোটের নেতারা। ইতালির রোমে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তিতে সম্মতি দেন শীর্ষ ধনী দেশের নেতারা। পাশাপাশি গরিব দেশগুলোর জন্য করোনা টিকা নিশ্চিত করতেও রাজি হয়েছেন তারা। 2022 সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার 70% মানুষকে টিকার আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে জলবায়ু ইস্যুতে মূল আলোচনা আজ। মহামারী এখনো শেষ হয়ে যায়নি, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি নয়, কিভাবে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে ওঠা যায় সেইটা মূলত ফোকাস করছি। আজ গোটা বিশ্ব এক হয়েছে ন্যূনতম কর্পোরেট ট্যাক্স দেওয়ার বিষয়ে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে চীন। তাই বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের নীতি তৈরির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। ব্যবসায়িক নিয়মকানুন, ব্যবস্থাপনা, মান ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মিয়ানমারের চীন রাজ্যে সংখ্যালঘুদের ওপর বিমান অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। ধ্বংস হয়ে গেছে 2টি গির্জাসহ অন্তত 160টি ঘর বাড়ি স্থাপনা। শনিবার এই তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় থানতলাং শহরের মধ্যাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ভারী কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আকাশে। তবে হতাহতের ব্যাপারে মেলেনি স্পষ্ট ধারণা। গেল ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সাঁড়াশি অভিযান চালানো শুরু করে জান্তা। জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, চীন ছাড়াও মাগুয়ে ও সাগাইং এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেনা সদস্যরা। প্রাণ ভয়ে প্রতিবেশী ভারতে পাড়ি জমিয়েছেন 10,000-এর মতো বাসিন্দা। লেবাননের সাথে তুঙ্গে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েন। সৌদি আরব, বাহরাইনের পর এবার সংযুক্ত আরব আমিরাত থেকে বরখাস্ত করা হলো দেশটির রাষ্ট্রদূতকে। একই সাথে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মূলত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান ইস্যুতে সমালোচনা করায় নেমে এলো এই খড়গ। এই পরিস্থিতিতে লেবানিজ প্রেসিডেন্ট জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দূর করতে চান ভুল বোঝাবুঝি। সৌদি আরবের সাথে সংকট সৃষ্টির জন্য এককভাবে আমাকে দায়ী করা হচ্ছে। যারা পদত্যাগ দাবি করছেন তাদের বলবো মন্ত্রিপরিষদের সদস্য। সুতরাং একার পক্ষে এ ধরনের বক্তব্য প্রদানের সুযোগ নেই। এর পেছনে সরকারও রয়েছে। বর্তমান পরিস্থিতির তুলনায় সংকট আরও তীব্র। লেবাননের রাজনীতিতে প্রভাব বিস্তার করে রেখেছে হিজবুল্লাহ। সুতরাং দেশবাসীকে রাজনৈতিক কোন্দল থেকে মুক্ত করতে সরকার এবং লেবানিজদের এগিয়ে আসতে হবে।
আসরের প্রথম জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই পাকিস্তানের কাছে হার দিয়ে আসর শুরু করায় আছে একটি জয়ের খোঁজে। তাই তো জয় তুলে শেষ চারের রেসে ভালোভাবেই থাকতে চায় বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দল। পরিসংখ্যান বলছে টি-20তে ভারত নিউজিল্যান্ড সমানে সমান। এখন পর্যন্ত 16 ম্যাচে সমান 8 বার করে জিতেছে দু দল। তবে টি-20 বিশ্বকাপে দুবারের দেখায় দুইবারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 1 ডিসেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করার যে সিদ্ধান্ত তা বহাল থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেলা শহরগুলো এর আওতায় আসবে 31 ডিসেম্বরের মধ্যে। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠনে আটকোর সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ডিজিটাল না হওয়ার কারণে সরকার মাসে 150 কোটি টাকা ভ্যাট হারাচ্ছে, যা বছরে প্রায় 2000 কোটি টাকা। এ সময় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নীতিমালা তৈরি করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যেসব চ্যানেল ক্লিন ফিড ছাড়া ওটিটিতে দেখা যাচ্ছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং কেবল অপারেটরদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে তাদের ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। রাজধানীর সায়দাবাদ, মণিপুরি পাড়া সহ 4টি এলাকা থেকে অবৈধ ওয়্যারলেস সেট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, কালো রঙের এসব সেট শুধু সরকারি সংস্থা ব্যবহার করতে পারে, কিন্তু চক্রটি বিটিআরসির অনুমোদন না নিয়ে এসব ওয়াকিটকি আমদানি বিক্রয় করে আসছিল। তারা অপরাধীদের কাছে এসব সরঞ্জাম বিক্রি করে থাকতে পারে বলেও ধারণা করছে র্যাব। সম্প্রতি ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। সাধারণ মানুষ যারা পুলিশ, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের কাছে এই ধরনের কালো সেট দেখে অভ্যস্ত। ও একজন যদি বেসরকারি কোনো ব্যক্তি বা কোনো অপরাধী এই ধরনের ওয়াকিটকি সেট ব্যবহার করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু ভয়েও অনেক ক্ষেত্রে তার পরিচয় চ্যালেঞ্জ করেন না বা জিজ্ঞাসাবাদ করেন না। পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরিটি টেনে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। এজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, এর আগে সরকারি উদ্ধার জাহাজ রুস্তম ও হামজাকে ব্যবহারের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআইডব্লিউটিএ। ডুবে যাওয়া ফেরি টেনে তুলতে হামজা রুস্তমের সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করবে জেনুইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের এমডি বদিউল আলম জানিয়েছেন, 250 টন ক্ষমতা সম্পন্ন 3টি ক্রেন ব্যবহার করা হবে ফেরিটি উদ্ধারে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি স্বল্পতার সাথে যানবাহনের চাপ অব্যাহত, এতে কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে পারাপার। সকাল থেকেই পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। যানজট ছড়িয়ে পড়েছে অন্তত 7 কিলোমিটার জুড়ে। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী আর চালকদের। নারায়ণগঞ্জে শীতলক্ষার মাঝ নদীতে এলোমেলো নোঙর শিল্প কারখানার পণ্যবাহী নৌযানের, এতে সরু চ্যানেল হয়ে পড়েছে আরও সংকুচিত। সাথে বাল্কহেডের দৌরাত্মে ব্যাহত যাত্রীবাহী নৌ চলাচল, বাড়ছে ঝুঁকি, ঘটছে দুর্ঘটনাও। সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটিএর। স্থানীয়রাও চাইছেন নিরাপদ হোক নৌপথ, কমে যাক দুর্ঘটনা। এখানে ওইরকম চ্যানেলের আওতার বাইরে রাখার মতো প্লেস নাই, তো সেহেতু রাখতে হয়। সরকারিভাবে জায়গা দিতে হবে, জায়গা দিলে তারপরে কোম্পানিটা নিতে পারবো। কোম্পানিতে তো 300 টাকা সাগর ভিতরে জমি কিনা এটা সম্ভব না কোনো দিন। বাতাসের জল লাগবে, তখন জাহাজগুলো মনে করেন পাথাইলে হয়ে যায়, তখন আরও আমাদের বেশি সমস্যা। গুলিস্তানের মতো যেরকম বাসের জাম না, নৌযান এখন বর্তমানে নৌপথ অনেকটা ঝুঁকিমুক্ত এবং মানে নৌযানগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এক্সকেভেটরের মাধ্যমে মাটি অপসারণ করে নদীর মোহনাটা প্রশস্ত করা হচ্ছে এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যক প্রশস্ততা আমরা নিশ্চিত করব। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শরীয়তপুরের মঙ্গলমাঝি ছাত্তার মাতবর লঞ্চ ঘাটে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে টোল। আদায়কারীদের দাবি, আইন মেনেই চাঁদা নেওয়া হচ্ছে। যদিও বিআইডব্লিউটিএ বলছে, লঞ্চ যাত্রীদের কাছ থেকে টোলের নামে অর্থ আদায় নিয়ম বহির্ভূত। খেয়াঘাটের নামে লঞ্চ যাত্রীদের কাছ থেকে টোলের নামে চাঁদাবাজি করছে স্থানীয় প্রভাবশালী মহল। দিনের পর দিন যাত্রী ভোগান্তি হলেও প্রতিকারের নীরব প্রশাসন। 2015 সালে দেশের সকল লঞ্চ ঘাটের ইজারা প্রথা বাতিল করে নৌ পরিবহন মন্ত্রণালয়। 7 বছর পেরিয়ে গেল সেই নির্দেশনা উপেক্ষিত এই লঞ্চ ঘাটে। 10 টাকা করে নেয় জনপ্রতি, এই টাকাটা তো দেওয়ার কোনোই নেই। ঈদুল ভিতরে, ঈদুল আজহায়, তারপরে যে দুর্গা পূজায়
মনে করেন যে তখন তাদের আরো বেশি 20 টাকা। বিদেশ থেকে যদি কেউ মনে করেন লাকিস টাকিস নিয়ে আসে তো হয়তো মনে করেন টাকার কোনো ইয়ে নেই, 10,000 চাই বই থাকবে। এই ব্রিজের উপর দিয়ে যেসব যাত্রী পল্টনে আসে এবং পল্টন থেকে লঞ্চে ওঠে ওই সব যাত্রীর কাছ থেকেই উপরে টোলটা কালেকশন করা হয়, যেটা আসলে মানে আইন বহির্ভূত। তারা কোনো সময় যদি বেপরোয়া হয়ে যায় তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা তাদের ইজারা বাতিলের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে চিঠি দিব, তাদের ইজারা যেন বাতিল করে দেয়। সিরাজগঞ্জে শেখ হাসিনা লীগ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে বিএডিসি সরকারি অফিসে চাঁদার টাকা নিতে গেলে তাদের হাতে নাতে আটকের পর পুলিশের সোপর্দ করা হয়। আটককৃতরা পৌর এলাকার হোসেনপুর মহল্লার ফিরোজ ও তার ভাই SM রেজা। বিএডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, প্রথমে ফোনে শেখ হাসিনা লীগ নামের একটি সংগঠনের নাম দিয়ে খুদে বার্তা পাঠায় তারা, পরে প্রতারক সহ 10,000 টাকা দাবি করে। এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনা লীগ নামে কোনো সংগঠন নেই, প্রতারক চক্র এই কাজ করে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করছে। পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটেছে সংঘর্ষ। এতে একজন গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের সাথে দলের বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের অনুসারীদের উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে গতরাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সজীবকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ারের অভিযোগ, দুপুরে ইউনিয়নের একডালায় তার বাড়ির সাথে লাগোয়া নির্বাচনী ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় উপস্থিত কর্মীদের মারধর এবং সেখানকার চেয়ার টেবিল ভাঙচুর এবং পোস্টারে আগুন দেওয়া হয়। এই ঘটনায় তার এক কর্মী আহত হন। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওমর আলী প্রধান। বলা হচ্ছে যে কোনো ভোট কেন্দ্রে শুধুমাত্র নৌকার লোকেরা যাবে, তা ওপেন ভোট দিতে হবে। কোনো প্রার্থীকে বাধা দেওয়ার বিষয়টা প্রশ্নই আসে না। এই ধরনের কোনো সুযোগ আমারও নাই, তাদেরও নাই। আবারও যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের কাছে আফগানিস্তানের নতুন সরকারের স্বীকৃতি চাইল তালেবান। শনিবার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, সব দেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে চায় তালেবান, এজন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এছাড়া আফগান সরকারের তহবিল আটকে দেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, কেউ স্বীকৃতি না দিলে সেটি শুধু আফগানিস্তানের নয়, গোটা বিশ্বের জন্যই বড় সমস্যা। গেল 15 আগস্ট রাজধানী কাবুল দখলে নেয় তালেবান, গঠন করে নতুন সরকার। তবে এখনও কোনো দেশে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালেবানকে। কেবল আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন ও পাকিস্তান। সব দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই আমরা, যুক্তরাষ্ট্রের সাথেও এক হয়ে কাজ করতে চাই। তবে তার মানে এই নয় যে আফগানিস্তানে আবার তাদের সেনাঘাঁটি করতে দেব। কোনো দেশকেই আর এখানকার মাটি ব্যবহার করতে দেব না। কেউ আর সুযোগই পাবে না আমাদের নিয়ে রাজনীতি করার। 10 কোটি ডলারের কোকেইন চালান আটক করল কলম্বিয়া। শনিবার কার্তাহেনা দে ইন্দিয়াস শহর থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক মাদক। কর্তৃপক্ষ জানায় 2 টনের বেশি কোকেইন জব্দ করা হয়েছে। ইকুয়েডর থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল চালানটি। সমুদ্রসীমায় জাহাজটি নজরে আসে কলম্বিয়া পুলিশের। তল্লাশি চালিয়ে কন্টেইনার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। নেদারল্যান্ডস থেকে এগুলো তুরস্ক, স্পেন, ইতালি ও আলবেনিয়ায় পাচার হতো এমন ধারণা পুলিশের। মাদকের স্বর্গরাজ্য খ্যাত কলম্বিয়ায় প্রায়ই উদ্ধার হয় মাদক। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চলতি বছরই দেশটিতে উদ্ধার হয়েছে 302 টন কোকেইন। টি-20 বিশ্বকাপে তৃতীয় হ্যাট্রিক করেছেন লঙ্কান স্পিনার হাসারাঙ্গা। তবে এই লেগ স্পিনারের এই কীর্তি টি-20 আন্তর্জাতিক ম্যাচে 24তম ঘটনা, যার মধ্যে 5টি হ্যাট্রিক করেছেন শ্রীলঙ্কার জার্সি পরা বোলাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের তৃতীয় ওভারের শেষ বলে এইডেন ম্যাকরামকে আউট করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর চতুর্থবারের প্রথম 2 বলে বাভুমা ও প্রিটোরিয়াসকে ফিরিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন এই লঙ্কান লেগ স্পিনার। টি-20 বিশ্বকাপ ইতিহাসের এই তৃতীয় হ্যাট্রিক। এর আগে বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্রিক করেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 44 জনকে গ্রেপ্তার করা হয় এবং 1600 জনকে আসামি করে আপনার মামলা দেওয়া হয় এবং নেতৃবৃন্দ সহ। আজকে এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি আপনার, বিশেষ করে আপনার উত্তরে ঘটনাগুলো একটু বেশি করে হচ্ছে। 26 অক্টোবর ভাটারা এলাকায় 17 ও 39 নম্বর ওয়ার্ডে
কর্মী সভায় পুলিশ হামলা করে এবং সভা পণ্ড করে দেয়। 23 অক্টোবর উত্তরখান থানার 44 নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলনে পুলিশ বাধা দেয়, সভা পণ্ড করে দেয়। 12 সেপ্টেম্বর খিলক্ষেত থানা বিএনপির নেতা মারুফের বাসায় ফর্ম বিতরণ অনুষ্ঠানে পুলিশ হামলা করে মহানগর বিএনপির নেতা টিপু ও মারুফ সহ 5 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আজকে 31 অক্টোবর তেজগাঁও এলাকায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠানে গুম খুন হওয়া পরিবারের সদস্যগণ ও মহানগরীর উত্তর বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দগণ কর্মী উপস্থিত ছিলেন। এখানে উত্তর মিলাদ শেষে নেতৃবৃন্দ গুম হওয়া বিএনপি নেতা সুমনের অসুস্থ মাকে মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সহ মহানগরের নেতাকর্মীরা যখন তাকে দেখার জন্য তার বাড়িতে গেলে পুলিশ চারদিক থেকে বাড়ি ঘেরাও করে রাখে এবং বাড়ির ভেতরে ঢুকে মহানগর উত্তরে বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আরও অন্য নেতৃবৃন্দ সহ অনেককেই সেখান থেকে প্রায় 25-30 জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা এই বিষয়টা আমানুল্লাহ আমান সাহেব আপনাদের বলবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেটা সব সময়ই আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা বলছেন আমরা তো গণতন্ত্র দিয়ে রেখেছি, এবং আজকে আমি পত্রিকায় যেটা দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে গণতন্ত্র না দিলে নাকি আমরা সমালোচনা করতে পারতাম না। গণতন্ত্র দেওয়ার তারা কে? এটা তো আমাদের রাইট, উই আর্ন ইট থ্রু এ লিবারেশন ওয়ার। যুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধ করে রক্তপাত করে আমরা সেটা অর্জন করেছি। পরবর্তীকালে সেই গণতন্ত্রের জন্য আমরা আরও লড়াই করেছি। আমরা 90 সালে স্বৈরাচারের সাথে বিরুদ্ধে লড়াই করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছি, এবং আপনারা সবাই ইতিহাসগুলো জানেন, বর্ণনা করতে চাই না। চারটা আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করেও এই সরকার তারা একেবারে উদ্দেশ্য প্রণোদিত হবে চিরকাল তারা ক্ষমতায় থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা তারা আবার করেছে, এবং সেটাকেই পাকাপোক্ত করার জন্য বারবার তারা বিরোধী দলকে ধ্বংস করবার জন্য, নির্মূল করার জন্য। চট্টগ্রামে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা মরদেহটি নিখোঁজ গাড়ি চালক শাহ আলমের। পিবিআই এর হাতে ধরা পড়া 2 খুনি ধরা পড়ার পরই উদ্ঘাটিত হয়েছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য। শাহ আলমের মরদেহ গাড়ির পেছনে রেখে 2 দিন ঘুরে বেরিয়েছিল ঘাতক বেলাল। অবৈধ স্বর্ণবার বহনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এই খুন বলে দাবি পিবিআই এর। আমার বাবাই ছিল আমাদের পরিবারের উপার্জনক্ষম, আমাদের সেই এয়াটাই কেড়ে নিয়েছে। আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। সে এই লাশটিকে তার নিজের গাড়ির পিছনে বনেটের নিচে রেখে দেয়। 27 তারিখ সে লাশটি বাঁশখালীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মাদক, তারপরে যে ঘুমের ঔষধ, বিভিন্ন কিছু আমরা উদ্ধার করি, এবং যে হাতুড়ি দিয়ে বাড়ি মারে ভিকটিমকে হত্যা করা হয়েছে ওই হাতুড়িটা আমরা জব্দ করছি। চট্টগ্রামে স্ত্রীর প্রেমিককে খুন করে ধান খেতে মরদেহ লুকিয়ে রেখেছিলেন স্বামী। পিবিআই এর হাতে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। দিয়েছেন হত্যাকাণ্ডের বর্ণনা, জানিয়েছেন 5000 টাকা দিয়ে ভাড়া করেছিলেন 2 খুনি। 25 অক্টোবর রাতে কৌশলে ডেকে এনে 2 সহযোগীকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন চলে যান হবিগঞ্জে। অলরেডি নুরুল আমিন 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর আরেকজনকে আমরা রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি। আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি এটি একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী রিপন হত্যা মামলায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গত রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের কাছে 164 ধারায় জবানবন্দি দেন আসামি রাশিদুজ্জামান অন্তর। বেগমগঞ্জে মীর ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েদ ভূঁইয়া রিপনকে কুপিয়ে হত্যার বিস্তারিত তুলে ধরেন তিনি। গত বুধবার গভীর রাতে আবু সায়েদ ভূঁইয়া রিপনকে কুপিয়ে হত্যা করে 2.5 লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও 27 জনকে আসামি করে মামলা করে। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা হয়েছে। পরে ঘাটাইল থানায় নিহতের পরিবার অজ্ঞাতদের আসামি করে মামলা করে। পুলিশ জানায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলহের জেরে সুমি আক্তার ও শাশুড়ি জমেলা বেগমকে হত্যার পর শাহজালাল নিজেই আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ঘাটাইলের খামারপাড়া থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় সুমির 3 বছরের সন্তান শাফিও। জানাবো ঘরহীন এক বৃদ্ধের খবর।
খোলা আকাশের নিচে বছরের পর বছর থাকছেন 84 বছরের প্রবীণ খলিল শেখ। এখনও ভ্যান টেনে ফেরি করে আহার যোগান তিনি। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এই বয়সেও কারো করুণা চান না মাগুরার শালিখার খলিল। শুধু ভ্যানটিতে ইঞ্জিন লাগিয়ে আর ছোট্ট থাকার জায়গা করে দিলেই খুশি তিনি। কষ্ট হলে উপার্জন করে জীবিকা চালাতে চান শেষ নিঃশ্বাস পর্যন্ত। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত, কিছুদিন ঠাঁই হয়েছিল একটি আশ্রয় কেন্দ্রে, পেয়েছিলেন বয়স্ক ভাতার কার্ডও, কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে আসে কি না জানেন না তিনি। তাই নিজেই সাধ্যমতো চেষ্টা করছেন এই বয়সেও মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে পেট চালানো। আসা যাওয়া করে এইভাবে দেখি, দুজনই বয়স্ক মানুষ, এভাবে ওনাদের কেউ দেখেও না। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সবই তারা নিজেরাই উপার্জন করে, কারো সহায়তাও পায় না। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে অনেক দিন ধরে। আমার এই ভ্যানটারে একটু মোটর লাগাতে পারলে আর একটু ভালো উপকার হয়। ওই কাপড় টাপড়গুলো নিয়ে একটু গ্রামগঞ্জে গেলাম, দুটো পয়সা করে আমরা দেয়, এই করে বাকি জীবনটা কাটাতে পারি একটা জায়গায় থাকি। মাটিতে বেশি জায়গা 10 টাকা রয়েছে ধরে সরকার যদি করে দেয় তাহলে আল্লাহ টাকা হাজার শুকুর হবে। কক্সবাজারে ফিশিং ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে 12 জেলে দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কুতুবদিয়া উপকূলের দক্ষিণ ধুরংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সাগরে মাছ ধরা শেষে উপকূলে ফিরছিল ট্রলারটি। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। ট্রলারে জ্বালানি তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই সময় দগ্ধ জেলেরা পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের বেশিরভাগ নয়াপাড়া এলাকার বলে জানা গেছে। দেশে করোনায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 6 জন, মোট মৃত্যু 27,868। নতুন করে শনাক্ত 211 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.22%। নমুনা পরীক্ষা হয়েছে 17,226টি। এই পর্যন্ত শনাক্ত 15,69,539 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 276 জন। মোট সুস্থ 15,33,423 জন। মৃত 6 জনের মধ্যে পুরুষ 2 জন, নারী 4 জন। বিভাগভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকায় 3 জন, চট্টগ্রামে 2 জন, খুলনায় 1 জন মারা গেছেন। 24 ঘন্টায় আরও 6,000 মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে সারা বিশ্বে। মহামারীতে মোট প্রাণহানি 50,10,000-এর ওপর। দৈনিক মৃত্যুতে সবার শীর্ষে রাশিয়া। শনিবারও 1100-র বেশি মানুষ মারা গেছেন কোভিড-19-এ। 40,000-এর বেশি মানুষের শরীরে মিলল ভাইরাসটি। অবশ্য এদিন সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল যুক্তরাজ্য। 41,000-এর বেশি মানুষের দেহে পাওয়া গেল করোনার উপস্থিতি। এদিন ইউক্রেনে 541, ভারতে 446, ফিলিপাইনে 423, রোমানিয়া, মেক্সিকোয় 3 শতাধিক এবং ব্রাজিল, তুরস্কে 200-র বেশি মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। বিশ্বে মোট শনাক্ত 25 কোটির মতো সংক্রমণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহার শিকার হয়ে এখনও অনুমতি পাচ্ছে না রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি, এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার G20 সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। প্রেসিডেন্ট পুতিন বলেন, করোনা টিকার অনুমোদন এবং সরবরাহ বন্টন ঘিরে অসৎ প্রতিযোগিতা চলছে গোটা বিশ্বে। তার অভিযোগ, নিজ নিজ স্বার্থ রক্ষায় বহু দেশ রুশ ভ্যাকসিনের ছাড়পত্র দিচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাগিদের পরও ভ্যাকসিন সহ করোনা প্রতিরোধক জরুরি সরঞ্জাম পৌঁছাচ্ছে না বিশ্বের বহু দেশে। এটা ধনী রাষ্ট্রগুলোর অসম এবং অসৎ প্রতিযোগিতা, বাড়ছে সংরক্ষণবাদের প্রবণতা। তাছাড়া রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি অনুমোদনের ব্যাপারেও রয়েছে অনেক অনীহা। তাই G20-ভুক্ত দেশগুলোকে বলবো, মানবজাতির কল্যাণে দ্রুতই দিন অন্য টিকাগুলোর ছাড়পত্র। লাভের সময় দাম না কমালেও লোকসান হওয়ায় এখন তেলের দাম বাড়াতে চায় পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। যুক্তি, ডিজেল আর ফার্নেস অয়েলেই দৈনিক লোকসান 20 কোটি টাকা। শঙ্কা, ভারতের চেয়ে ডিজেলের দাম অনেক কম হয়, পাচার হতে পারে জ্বালানি তেল। অর্থনীতিবিদরা বলছেন, কেরোসিন ও ডিজেলের দাম বাড়ালে দারুণ ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সংকট সমাধানে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকা অবস্থায় অটোমেশন পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছিল বিশ্বব্যাংক। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের যে মতামত এখন, তাতে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি 2023 পর্যন্ত অব্যাহত থাকতে পারে। প্রতিদিন প্রায় 20 কোটি টাকার উপরে আমাদের 2টা পণ্যেরই লস হচ্ছে। একটা হলো ডিজেল আর একটা হলো ফার্নেস অয়েল। সরকারের নীতি নির্ধারকদের নজরেও এটা আনা হচ্ছে। আমরা এখন যেভাবে সরকার নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। সদর মডেল থানার পরিদর্শক রুহুল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষ পালিয়ে যায়। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও আমাজন এই 4 টেক জায়ান্ট চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর মাসে ভ্যাট জমা দিয়েছে 25 কোটি টাকা। এর ভেতর ফেসবুক 12 কোটি এবং অন্য 3 টেক জায়ান্ট কোম্পানি জমা দিয়েছে 13 কোটি টাকা। ওই 4টি প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন থেকে পাওয়া গেছে এই তথ্য। চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে ফেসবুকের ব্যবসার পরিমাণ ছিল 210 কোটি টাকা। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্য 3 টেক জায়ান্ট কোম্পানি ব্যবসা করে 160 কোটি টাকা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনার থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এই 4টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন দেয় এই প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের সেবার ওপর 15% হারে কর ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শেষ হলো আউটকাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা OBE নিয়ে 12 দিনের কর্মশালা। রাজধানীর পুরাতন বিমানবন্দরে এই কর্মশালার আয়োজন করা হয়। BSMRAU এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQVC এর আয়োজন করে। এবার 36 জন অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হয়। কর্মশালা পরিচালনা করেন অভ্যন্তরীণ OBE বিশেষজ্ঞ মোহাম্মদ সামিন রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম বিমান চালনা ও মহাকাশ সম্পর্কিত অধ্যয়নে BSMRAU-কে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ। উপজেলা মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জনবান্ধব পুলিশিং ও সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশ তৎপর বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন, SP লাবিব আবদুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের পাহাড়তলীতে বিহারি ক্যাম্প এবং বস্তিবাসীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা বিসাপ। নগরীর ঝাউতলা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং সাবান। বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব মানা হয় না বলে ঝুঁকি সব সময় বেশি। করোনার প্রকোপ কিছুটা কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বিসাপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাস উপলক্ষে BRB হাসপাতালে আয়োজিত হলো অক্টোবর 2021-এর সমাপনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন BRB গ্রুপের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী এবং অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা ব্রেস্ট ক্যান্সারের কারণ, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনা সহ জাতীয় পর্যায়ের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। মেক্সিকোয় সন্ধান মিলল 1000 বছরের পুরনো মায়া সভ্যতার একটি ডিঙি নৌকার। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল থেকে নিদর্শনটি উদ্ধার করেন একদল প্রত্নতাত্ত্বিক। মায়া ট্রেন নামের একটি রেল সংযোগ নির্মাণের সময় সেটি উদ্ধার হয়। এই অঞ্চল থেকে উদ্ধারকৃত একমাত্র পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি। কর্তৃপক্ষ জানায়, একটি ভূগর্ভস্থ নদী থেকে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় ডিঙ্গিটি। 5 ফুটের বেশি লম্বা এবং 2 ফুট চওড়া। ধারণা করা হচ্ছে 830 থেকে 950 অব্দের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। ব্রিটেনের সমুদ্রসীমায় ভেসে আসছে হাজারো সামুদ্রিক প্রাণীর মরদেহ। উত্তর পূর্বাঞ্চলের সৈকতে দেখা যাচ্ছে এই ঘটনা। প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগ চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে। বিপুল সংখ্যক প্রাণী মারা যাবার রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। যুক্তরাজ্যের পরিবেশ বিষয়ক সংস্থা বলছে, দূষণজনিত কারণে ঘটেছে এই বিপর্যয়। বিষয়টি নিশ্চিতে পানি, পলি এবং মৃত প্রাণীগুলোর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা। What a finish!